মহন্তের স্বভাব হয় করিতে পামর, নিজ কার্য নাই তবু যান তার ঘর। হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করে দিয়ে নিজের আশ্রমে ফিরে গেছে। যারা মালসা ভোগ দেবেন, লেখা আছে গেটের বাইরে যখন ঢুকছিলাম 151 টাকা মালসা। যেদিনকে মালসা ভোগটা নিতে আসবেন মন্দিরে, যার নামে মালসা দেবেন সবার আগে তাকে সেদিনকে নিরামিষ সেবা করতে হবে। যিনি মালসা প্রসাদটা নিয়ে যাচ্ছেন, যারা প্রসাদ পাবে তাদেরকে নিরামিষ থাকতে হবে। মালসাটা হাতে নিয়ে প্রসাদটা কপালে যখন তুললেন, মহাপ্রভুকে স্মরণ করবেন, প্রভু একটু প্রেম দান করো। মালসা প্রসাদ নিয়ে দোকানে গিয়ে ডিম ভাজা খেলে কি প্রসাদের অ্যাকশন পাওয়া যায় নাকি? এত সোজা নয়। হরিনামের কৃপা লাভ করা এত চারটিখানি কথা নয়। মাঝে মাঝে এখন লক্ষ্য করি কিছু কিছু ছেলে মেয়ে তারা ঝুড়ির মধ্যে করে একটা গোপাল কোলে নিয়ে রাস্তায় বেরিয়ে, গোপাল কি ভক্ত হয়েছে, গোপাল নিয়ে ঘুরে মামা বাড়ির আবদার নাকি জয়নগরের মোয়া নাকি কিনলাম আর টপ করে খেয়ে নিলাম। গোপাল কোলে নিয়ে ঘুরলেই তোমার ভক্তি এসে গেল। আমাকে অনেকে বলেছিলেন, কৃষ্ণবাবু আপনি যে কীর্তন করেন, অনেক কীর্তনীয়রা দেখছি গোপাল কোলে নিয়ে গান গাইতে যায়। গোপালকে বসায়, তারপরে সে কীর্তন করে। সে যখন নাচে, তার বাজিয়া যখন নাচে, পায়ের ধুলো উড়ে গিয়ে গোপালের গায়ে। কেউ কেউ আবার প্রশ্ন করে, যারা গোপাল সেবা দিচ্ছ, গোপালকে 3টে তালি দিয়ে ঘুম থেকে তুলছ, গোপালকে ধোকা পনির পোস্ত করে সেবা দিচ্ছ, গোপালের একটা ছোট ছোট খাট বানিয়েছ, গোপালের জন্য বালিশ তৈরি করেছ, গোপালের জন্য বাথরুম বানিয়েছ, গোপালের জন্য ডায়পার কেন, প্যাম্পার্স, ছোট বাচ্চা, কত বড় অর্বাচীন। ভগবানকে সেবা দেয়, ভগবানকে ঘুম পাড়ায়, ভগবানের জন্য বালিশ তৈরি করেছে মানে ভগবানের জন্য বাথরুম তৈরি করবে। এই কথাটা কেমন হচ্ছে? কেমন বলে, তোমার মা আমার মা, তাই তো নাকি? তোমার বোন আমার বোন, তাহলে তোমার বাবা আমার বাবা, তাহলে তোমার ঘরে তোমার যে বউ আছে, এবার কি হবে? এবার কি হবে? তোমার মা যদি আমার মা হয়, তোমার ভাই যদি আমার ভাই হয়, তোমার বাবা যদি আমার বাবা, তোমার বউ। যুক্তি কি বলে? যুক্তি। মানুষ ভগবানকে খুঁজছে যুক্তি দিয়ে, যুক্তি নয়। কেউ কেউ করে ফেলেছে নিজের সঙ্গে চুক্তি, যাতে বাদ হয়ে যাবে ভক্তি। যুক্তিতে কোনোদিন ভগবান পাওয়া যায় না, যুক্তি তর্ক দিয়ে পাণ্ডিত্য অর্জন করা যায়, তার্কিক হওয়া যায়, জ্ঞানী হওয়া যায়। ঈশ্বর লাভ করতে গেলে ভক্তির প্রয়োজন আছে। তা যদি না হতো, বিবেকানন্দের মতো the well educated person, the great human being, এত শিক্ষিত মানুষ হয়ে রামকৃষ্ণ দেবের মতো একজন পড়াশুনো না জানা মূর্খের পায়ে গিয়ে পড়তো না। বিবেকানন্দ তো অনেক যুক্তি জানতো, রামকৃষ্ণের পায়ে পড়ল। মহাপ্রভু তো অনেক শিক্ষা শিখেছে, কেশব ভারতীর পায়ে গিয়ে পড়েছে।
এমনি মনে রাখবেন, যুক্তি যত বড় হবে ঈশ্বর প্রাপ্তির পথ তত ছোট হয়ে যাবে, আর পথ যত ছোট হবে তোমার জীবনে চলতে গেলে তত কষ্ট হবে। তাই যারা এই সমস্ত কথা বলে, এই সমস্ত কথায় প্রভাবিত হয়ে দয়া করে নিজেদের ভজন ভক্তি বিশ্বাস নষ্ট করবেন না। আমি ভগবানকে ভালোবাসি না, না বাসতেই পারি, কিন্তু যে ভালোবাসে তার বিশ্বাসে আমি আঘাত দিতে পারি না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য দেখি মদের সন্ধানে, মদের সন্ধানে, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, বানরের লক্ষ্য কোথা আছে ফলেরই বাগান, ফলেরই বাগান, শিগালের লক্ষ্য পড়া নিয়ে টানাটানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পরনিন্দা গ্লানি, পরনিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ, অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মধ্যে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখান, চরণ দুখানি। লক্ষ্যটা ঠিক রাখতে হবে। লক্ষ্য যদি ঠিক না থাকে তুমি লক্ষ্য ভ্রষ্ট হয়ে পড়বে। আমরা মেদিনীপুরের লোক তো, কলকাতার দিকে এলে পুলিশ আমাদের গাড়ি ধরে, পয়সা দিতে হবে তাহলে কেস নিতে হবে, কোনটা করবে? তা বলি স্যার পয়সা কিছু নিয়ে নিন, ছেড়ে দেন দয়া করে। এখন তো ইউটিউব সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, মা ব্রিজ বের করে যেই নেমেছি সঙ্গে সঙ্গে পুলিশ তো ধরে না, তার কিছু সাগরেদ আছে, ওরা 34 নম্বরের গাড়ি পশ্চিম মেদিনীপুর সাইড করো, ওইখানে স্যার বসে আছে, গাড়ির কাগজপত্র নিয়ে চলে আসুন। তা আমি তো হরিনাম গাই, আস্তে আস্তে করে কাগজপত্র ভূগোল দাওয়া করে নিয়ে গেলাম, যে দেখি ওরে বাবে, যে আমাকে দাঁড় করিয়েছে সে তো বসে বসে ইউটিউবে আমার কীর্তনই শুনছে। তা আমি উনি আমার এক মনে শুনছে, একবার চোখে পাতা ফেলছেন। আমি একবারে সাক্ষাৎ কাগজ না, স্যার আমি এসেছিলাম গাড়ির কাগজ, দাঁড়ান ব্যস্ত যাবো স্যার, মালঞ্চ যাবো বহু, ওয়েট করুন 10 মিনিট হলেই শেষ হয়ে যাবে, তারপরে কথা শুনছি। স্যার আমি বলছিলাম কি, যার কীর্তন আপনি শুনছেন আমি সেই লোক। হ্যাঁ আপনার লোক, যারা দাঁড় করিয়েছিল একটু মিছি মিছি বকলো, আপনি আসুন, হরে কৃষ্ণ, একটা কার্ড দেন, কার্ড দেন, জীবনে কাজ করাবেন না, তবু নিচ্ছে একটা কার্ড দিলাম। প্রসাদ, প্রসাদ, প্রসাদ তো সঙ্গে নেই, আপেল একটা আছে, যদি নেন তো দিতে পারি, আর একাদশী, হ্যাঁ দেন, তাই দেন, নিয়ে দিয়ে বলছে আচ্ছা এই যে কীর্তন করেন আপনারা, এই যে কীর্তন করে আপনারা আমাদের পেট চলে যায়, হরিনাম করি। আলি স্যার আপনাকে যে সরকার চালায় আমাকেও সরকার চালায়। কি বলছেন? আমি তো মাস গেলে বেতন তুলতে যাই, তাহলে আমি তো ডেলি বেতন তুলছি, আপনি মাসে তুলছেন, আমি ডেলি। কি বললেন? আপনি কোন সরকার, সেন্ট্রাল না স্টেট? কেন্দ্র। আলি স্যার আপনি তো একটা সরকারের আওতায় আছেন, একটা আধার কার্ড করেছেন, আমার দুটো আধার কার্ড। কি বলছেন দুটো? মানে একটা এই জগতে, একটা সেই জগতে।
বুঝলেন না? আমি রাধা গোবিন্দের সরকারের আওতায় বসবাস করি। ভারতবর্ষের গোটা বিশ্বের সব থেকে বড় পাগলখানা হচ্ছে বৃন্দাবন। পাগলের ডাক্তার একটা আছে, মহিলা ডাক্তার। পাগল না হলে 21 কিলোমিটার গিরি গোবর্ধন কেউ পায়ে হাঁটে? 84 কোষ 220 কিলোমিটার পায়ে হাঁটছে। পাগল না হলে তো হাঁটে নাকি? তবে যারা একটু বেশি পাগল হয়েছে তারা আর ফিরে আসে না, থেকে যায়। আর যারা আমার মতো কম কম পাগল, ওরা বছরে 1-8 যায়, 7-8 দিন থেকে আবার সংসারে ফিরে আসে। মনে রাখবে, পাগল যদি হতে হয় তার নামে পাগল হতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। যেদিন থেকে রঘুনাথ দাসকে হরিদাস ঠাকুর আশীর্বাদ করেছে, সেই দিন থেকে রঘুনাথের হৃদয় গৌরের জন্য ব্যস্ত হয়ে উঠল। পড়াশুনো শেষ করে রঘুনাথ দাস ঘরে ফিরে এলো। রঘুনাথ দাসের বাবা জ্যাঠা তাকিয়ে দেখছে। কি? তারা তাকিয়ে দেখলো আজ গোরা 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 বলি অনুধ্বনি তাই গৌর হরি বল। রঘুনাথ কাঁদে অবিরাম, কাঁদে অবিরাম। যারে দেখে তারে কহে কোথা গৌর গুণধাম। ওই না যারে দেখে তারে বলে আমার গৌর গুণধাম। ওগো যারে দেখে তারে কহে কোথা গৌর গুণধাম। নিতাই গৌর হরি হরি বল। তারে কহে কোথায় কি গো, আমাদের বাড়ির ছেলেটা সবসময় গৌরের নাম করে, গৌরের নাম বলে, সেটা বড্ড ব্যাকুল হয়েছে। বাবা জ্যাঠা রাজ্যের বড় বড় মানুষদের সঙ্গে আলোচনা করলো কি করা যায়। সকলে মিলে যুক্তি দিয়ে দিল। কি যুক্তি? জমিদার মশাই, রঘুনাথকে একটা বিয়ে দিয়ে সংসারে সুন্দরী একটা স্ত্রী আনুন, রঘুনাথের সংসারে মন বসবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে। কার জন্য মেয়ে দেখবো? রঘুনাথ দাসের জন্য। রঘুনাথ দাসের গৃহে প্রত্যেক দিন এক বিধবা মা ঘর পরিষ্কার করতে আসত, যে মায়ের নাম ছিল রেবতী দাস। হ্যাঁ ভাই, নেমে পড়ো ভাই, সামনে থেকে নেমে পড়ো, ওই যে দেখতে পাচ্ছি না পিছনে। হ্যাঁ নেমে পড়ো, নেমে পড়ো, পরে তুলে নেব। মেয়েটির নাম ছিল রেবতী দাস। বিধবা মায়ের ঘরে একমাত্র কন্যা ছিল, রূপ যৌবনে অতুলনীয় সুন্দরী। মেয়েটার নাম ছিল কমলা। জমিদার মশাই বিধবা মাকে দেখেই চিৎকার করে ডাক দিলেন, রেবতী শোনো। ছুটে গিয়েছে। বলুন জমিদার মশাই, শোনো, কালকে সকালবেলায় তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার বাড়িতে যাব, একটা বিশেষ দরকার আছে। পরের দিন সকালবেলা জমিদার মশাই দুই ভাই রথে করে রেবতী দাসের বাড়িতে গিয়েছে। আসতে, গরিব যখন বড় লোকের বাড়িতে আত্মীয় হয়ে যায়, বড় লোক খুশি হয় না, কিন্তু বড় লোক যখন গরিবের বাড়িতে আত্মীয় হয়ে যায়, গরিব বড় খুশি হয়। আপনি জমিদার, আপনি এসেছেন, আসুন। জমিদার মশাই পাত্র অর্ঘ্য দিল, বসতে দিয়েছে, পা ধুইয়ে দিয়েছে, নিজের মেয়েকে ডাকছে, মা কমলা এসো, জমিদার মশাইকে প্রণাম করো। মেয়েটি এসে জমিদার মশাইয়ের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জমিদার মশাই আশীর্বাদ করুন যেন সুখী হতে পারি। মা
সুখী তুমি তো হবেই। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। কি চণ্ডীদাস ঠাকুর 12 বছর পুকুর ঘাটে বসে রইলেন, রানী চলে যায় পথ দিয়ে, ফিরেও তাকায়। 12 বছর পর একবার পিছন ফিরে শুধু আর চোখে চণ্ডীদাস ঠাকুরের দিকে দেখলো। পাড়ার ছেলেরা বলল, কি ঠাকুর, এতদিন ধরে একটা মেয়ের জন্য অপেক্ষা করছো, তুমি তো বুড়ো হয়ে গেলে? বলে, না না, অনেক দিন ধরে ছিপ ফেলছিলাম, আজকে দেখলাম একটু কাঁটাটা নড়ে উঠলো। ওই যে তাকিয়েছি, চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। লোকে বলে ওরা প্রেম করে বিয়ে করেছে, প্রেম নয়, কাম করে বিয়ে করেছে। প্রেমের মরণ হয় না, কামের মরণ হয়। প্রেম নয়, ওটা কাম। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। মেয়েটি বেরিয়ে এসে জমিদার মশাইকে যখনই প্রণাম করছে, রেবতী দাসকে গিয়ে হাত ধরে মেয়ের মাকে জমিদার মশাইরা বলে উঠল, মা, একটা বিশেষ অনুরোধ নিয়ে তোমার কাছে এসেছি। আগে বলুন। বলছিলাম কি, তোমার মেয়েটাকে আমাদের ঘরের পুত্রবধূ করে পাঠাবে। মেয়েটির চোখে জল এসেছে, ছুটে গিয়ে জমিদার মশাইয়ের চরণে পড়ল, রঘুনাথ দাসের মতো এহেন মানুষকে আমি নিজের স্বামী হিসেবে পাবো, এ আমার পরম সৌভাগ্য। ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। জমিদার মশাই, মা, তোমাকে ঘর মুছতে হবে না, বাসন মাজতে হবে না, কাপড় কাচতে হবে না। তুমি শুধু একটা উপায় করবে, একটা কাজ। কি কাজ জানো? তুমি তোমার দেহ দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে, রূপ যৌবন দিয়ে তুমি দেখবে রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব। আপনি কি বলছেন? ছুটে গিয়ে কথা আপনি বলতে পারেন না। ছুটে গিয়ে জমিদার মশাই দুটো পা জড়িয়ে ধরল। জমিদার মশাই, যদি আপনি বলতেন আপনাদের ছেলে নেশা করে, আমি ছাড়িয়ে দিতাম। যদি বলতেন অসৎসঙ্গ করে, আমি ছাড়িয়ে দিতাম। কিন্তু আপনাদের ছেলে তো গৌর গুণগান করে। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে। গৌর প্রেমের নেশা কাউকে যদি একবার ধরে, তাকে কি রাখা যায় মায়ার সংসারে? এই ছেলে তো ঘরে থাকবে না। মা, মা, আমি 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 জমিদার, এই রাজ্যের জমিদার। তোমার হাতটা ধরো মা, একবার তুমি চেষ্টা করো না। আমি বলছি তুমি পারবে। মেয়েটা মনে মনে ভাবছে, আমার স্বামী গৌর ভক্ত, ওকে তো আমি বেঁধে রাখতে পারবো না। তা যদি হতো তাহলে বিষ্ণুপ্রিয়া তো নিমাইকে বেঁধে রেখে দিত। আমি তো পারবো না। আচ্ছা, আমি একটা বুদ্ধি করি। কি? আমার স্বামী গৌর ভক্ত, আমি যদি ওই সংসারে যাই, তাহলে আমার স্বামীর চরণ ধরে আমিও তো গৌরের চরণে চলে যেতে পারবো। আমার গৌর চরণে যাওয়ার পথটা পরিষ্কার হয়ে গেল। মুখে বলবো না, অন্তরে ঠিক করে নিলাম, আমার স্বামীর চরণ ধরে আমিও গৌর চরণ। ঠিক আছে, আমি কথা দিলাম জমিদার মশাই, আমি আপনার ছেলের বৌমা হয়ে ওই সংসারে যাব। আমি চেষ্টা করব আপনার ছেলেকে সংসারে বেঁধে রাখা। এই তো বাবা, রূপবতী, গুণবতী, লক্ষ্মী মায়ের মতো কথা বলেছ। আশীর্বাদ হলো। নিজের সোনার গলার হার খুলে জমিদার মশাই পরিয়ে দিয়েছেন। শুভ দিন, শুভক্ষণ। মনে রাখবেন, যে বাড়ির ছেলে নিরামিষ সেবা করে, সে যদি কোনো আমিষ ভোজী মেয়েকে বিয়ে করে, ছেলেটার জীবন নরক হয়ে যাবে।
যে বাড়ির মেয়ে নিরামিষ সেবা করে সে যদি কোনো আমিষ খাওয়া ছেলেকে বিয়ে করে মেয়েটার জীবন নরক হয়ে যাবে। যে যেমন তার সঙ্গে দিতে হবে তেমন। হ্যাঁ, শুভ দিন শুভ ঘর, আজও কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল হরি বল। আজও কে আনন্দে রঘুনাথে বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। রঘুনাথের বিয়েতে আজ গ্রামবাসী যায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়। হরি বল। আজও কে আনন্দে গানে না যায়। আজও কে আনন্দের শোভা গানে না যায়। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল। ঢাক বাজে ঢোলক বাজে শঙ্খ করতাল। সুমধুর সানাই বাজে শুনিতে রসাল। হরি বল। আজও কে আনন্দের শোভা গানে না যায়। আজও কে আনন্দের শোভা গানে না যায়। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। সপ্তগ্রামের বাসী আমি যত নরনারী। সপ্ত গ্রামের বাসী আদি যত নর নারী। সপ্তগ্রামের বাসী আমি যত নরনারী। উলুধ্বনি উলুধ্বনি করে সবে রঘুনাথের। হরি বল। আজও কে আনন্দের শোভা গানে না যায়। আজও কে আনন্দের শোভা গানে না যায়। আজও কে আনন্দের শোভা। আজও কে আনন্দের শোভা। আজও কে আনন্দের শোভা গানে না যায়। বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। সুন্দর বিবাহ অনুষ্ঠান হয়ে গেল। সকলে আশীর্বাদ করে ঘরে ফিরে গেল। রঘুনাথ চিরসুখী হও। ফুলশয্যার ঘরে রঘুনাথ দাসের স্ত্রী বসে আছে। ফুল দিয়ে সাজানো পালঙ্কের ওপর রঘুনাথ দাস যখন সেই ঘরে প্রবেশ করেছে, রঘুনাথ দাসের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসের চরণে হাত দিয়ে প্রণাম করছে। জীবনের শুরুতে দাঁড়িয়ে রঘুনাথ দাস নিজের স্ত্রীকে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিল। কি শিক্ষা? কমলা, তুমি কি দেখতে পাচ্ছ সামনে? কেন? একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে আছে। জানো তো আজ আমাদের ফুলশয্যা। আগে হ্যাঁ স্বামী, আমি তো জানি। আমার কাছে বড় আনন্দের এই দিন, বড় আনন্দের এই রাত্রি। মনে রাখবে, শোনো, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়। ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। জীবনের শুরুতে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা দিয়ে দিয়েছে নিজের স্ত্রীকে। আজ আমার ফুলশয্যা, ফুল দিয়ে পাতা বিছানার উপরে আমরা দুজনে শয়ন করব। আমাদের ফুলশয্যা হবে। আর যেদিন আমরা চির ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমাদের অন্তিম শয্যা হবে। আমাকে শ্মশান ঘাটে নিয়ে চলে যেতে হবে। রঘুনাথ দাসের স্ত্রী বুদ্ধি করে উত্তর দিল, জানো স্বামী, আমি ফুলের উপর শোবো না, ফুলও আমার উপর শোবে
করবে না। আমি কি চাই জানো? আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, ফুলটাও পাবো, তোমাকেও পাবো। রঘুনাথ দাস হাতটা বাড়িয়ে দিয়েছে নিজের স্ত্রীর দিকে, কি বলল? আমি তোমার কাছে আজকে রাত্রিতে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে। কি জিনিস? হাতটা যখন বাড়িয়ে দিয়েছে, হাতটা বাড়িয়ে দিয়ে রঘুনাথ দাস চাইলো, আমি তোমার কাছে চাই। কি চাই জানো? আমি গৌর ভজন করতে যাব, আমায় অনুমতি দাও। যেই চেয়ে বসলো, রঘুনাথ দাসের স্ত্রী বলছে, স্বামী না না, আমি জানি তুমি সংসারে থাকবে না। আমি বলছিলাম কি, তুমি আজকে রাত্রিটা আমার কাছে থেকে তুমি কালকে সকালে যদি গৌর চরণে চলো। না, তুমি জানো না আমি হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র সন্তান রঘুনাথ দাস। জমিদারি রক্ত আমার দেহে বইছে। আমি এক সিদ্ধান্তে অনড় ব্যক্তি। শোনো কমলা, আমি সিদ্ধান্ত নিয়েছি, হয় আমি আমার দেহটা সংসারের সেবায় দেব, আর নতুবা আমার দেহটা আমি গৌর চরণে দেব।